অবরোধ তুলে নিলেন বাকৃবি শিক্ষার্থীরা। 6 ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ রুটে রেল চলাচল স্বাভাবিক। সংঘর্ষের ঘটনায় জবি প্রশাসনের মামলা, সমাধানের আশ্বাস শিক্ষা উপদেষ্টা। ডাকসু নির্বাচনে নবীনদের ভোটার করার সিদ্ধান্ত। মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ল আরও একদিন। ডাকসুতে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ফরিদপুরে স্বামীর দেশীয় অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু, অভিযুক্ত আটক। ভোলায় ডাকাতির সময় চিৎকার দেয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা। খাগড়াছড়িতে বৃদ্ধের লাশ উদ্ধার। এবং কক্সবাজারে উচ্ছেদ অভিযানে দখলদারদের হামলা, কয়েকজন পুলিশ সদস্য আহত, আটক 3। গাজীপুরেও অভিযানে গিয়ে হামলার শিকার 2 কর্মকর্তা। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। অবরোধ তুলে নিলেন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 6 ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ রুটে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা কমানোর আশ্বাস শিক্ষা উপদেষ্টার। ময়মনসিংহে 6 দফা দাবিতে চলমান আন্দোলনে অনির্দিষ্টকালের জন্য ব্যাংক, কোষাধ্যক্ষের কার্যালয় ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়ে বিক্ষোভ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 11টা থেকে শহরের জব্বারের মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করায় বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। সেখান থেকে দুপুর 1টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে কোষাধ্যক্ষের কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের বের করে দেয়। একই সময়ে পূবালী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখায় তালা দেয়া হয়। বিবৃতির পর থেকে তারা আমাদের সাথে অর্থাৎ প্রশাসন কর্তৃক আমাদের স্টুডেন্টের সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ করা হয়নি। 6 দফা দাবি মেনে আমাদের যত তাড়াতাড়ি ক্লাসটা যেন শুরু করে দেয়, এই আশ্বাস আমরা করছি। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগের দাবিতে দুপুর 12টায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। এর আগে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রক্টর ও নিরাপত্তা প্রধান বাদী হয়ে 98 জনের নাম উল্লেখ করে আরও 1000 অজ্ঞাত আসামির বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা করেন বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম। ছাত্রছাত্রীদের উপরে হামলা করেছে, এজন্য একটি মামলা। সেই মামলাতে আসামির সংখ্যা নাম জানা 98 জন আর নাম অজানা 800 থেকে 1000। ক্যাম্পাসে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে থাকবে যৌথ বাহিনী। এদিকে আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে সব পরীক্ষা কার্যক্রম। তবে কোনো বিভাগের পরীক্ষায় যদি শতভাগ উপস্থিতি দেখা যায় তাহলে সেই বিভাগের পরীক্ষা চলমান থাকার সিদ্ধান্ত দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে 9 দফা সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে গত 31 আগস্ট সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতর থেকে চুরি হওয়া অস্ত্র আগামী 48 ঘণ্টার মধ্যে ফেরত না দিলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অচলাবস্থা চলছে তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা। তবে মন্ত্রণালয়ের সহায়তায় দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। আমরা আশা করি দ্রুতই এই সমাধান এখানে হবে। উপদেষ্টা আরও বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা ব্যবস্থা। তবে আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান হবে বলে মনে করেন তিনি। সর্বপার্টি গ্রাহ্য একটা সিদ্ধান্ত। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের সময় আরও একদিন বাড়িয়েছে এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের নির্বাচনে অন্তর্ভুক্ত করার জন্য সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চলছে জমা দেওয়ার কার্যক্রম। অন্যদিকে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। ওইদিকে ডাকসু নির্বাচনের নারী প্রার্থীকে হুমকির প্রতিবাদে বিভিন্ন ক্যাম্পাসে মানববন্ধন করেছে ছাত্রদল। মনোনয়নপত্র তুলতে প্রার্থীদের ব্যস্ততা, চলছে জমা দেওয়ার কাজও। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা মঙ্গলবার পর্যন্ত বাড়ায় প্রশাসন। তবে শেষ মুহূর্তে আরও একদিন এই সময়সীমা বাড়ালো কর্তৃপক্ষ। একই সঙ্গে সোমবার থেকে চলছে জমা নেয়ার কার্যক্রম। আমরা চাচ্ছি এই ইলেকশনটা যদি নিয়মিত চর্চার মধ্যে থাকে, আগামীতে এটা থাকবে না। মনোনয়নপত্র বিতরণ 3/9/2025 তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। মনোনয়নপত্র দাখিল 4/9
2025 এবং 7/9/2025। এদিকে 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে তাদের ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে রাকসু নির্বাচন কমিশন 2025 এর সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। নির্বাচনী প্রচারণা জমে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সকালে মুরাদ চত্বরে প্রচারণা চালান শিবির সমর্থিত প্রার্থীরা। 4টি ভাগে ভাগ হয়ে প্রচারণায় অংশ নেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরাও। আমরা চাই নেতারা এখন যেরকম হচ্ছে সবার কাছে কাছে যাচ্ছে, সবার মানে হচ্ছে ডাউন টু আর্থ হয়ে সবার কাছে পৌঁছাচ্ছে, তো নির্বাচনে জেতার পরে যেন তারা হচ্ছে ছাত্রদের সাথে কানেক্টেড থাকে। বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এবং তাদের সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। ডাকসুর যে প্রচারণা সেগুলো কঠিন করে রেখেছে। এদিকে ডাকসু নির্বাচনের নারী প্রার্থীকে হুমকির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে ছাত্রদল। আহসানুল করিম, সময় সংবাদ। নীলফামারীর উত্তরা ইপিজেডে বিভিন্ন দাবিতে আন্দোলনরত একটি কারখানার শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও টিয়ার শেল ছড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নোটিশ ছাড়া কর্মী ছাঁটাই, নারী শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ সহ 23 দফা দাবি নিয়ে মঙ্গলবার চতুর্থ দিনের মতো আন্দোলনে নামেন নীলফামারীর উত্তরা ইপিজেডে এভারগ্রিন প্রোডাক্ট কারখানার শ্রমিকরা। সকালে মালিকপক্ষ ও কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও টিয়ার সেল ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। আর্মির গাড়িগুলোর ওইদিকেই ছিল, যখন মানে গুলির শব্দ পাইছে তখন ফিরে তাকাইছে, ওই তাকানোর সাথে সাথে গুলিটা ওকে লাগছে। অবরোধ করছে, এখন সেনাবাহিনী বলছে যে আজকে কোনো আন্দোলন চলবে না, আস্তে অবরোধ করা চলবে না। যখন গুলি শুরু করছে তার পাবলিকও ঢাকাঢাকি করছে, তার মধ্যে কয়েকজন নিহত হয়ে গেছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, তবে পরিস্থিতি শান্ত থাকার কথা জানায় বিজেপি। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বিভিন্ন দাবিতে গত শনিবার থেকে আন্দোলন শুরু করে কারখানাটির শ্রমিকরা। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। বাংলার সময় আরও থাকছে। সিরাজগঞ্জে ডায়রিয়ার প্রাদুর্ভাব, 1 মাসে আক্রান্ত প্রায় 300 পৌরসভার জীবাণুযুক্ত পানি কারণ অভিযোগ বাসিন্দাদের, অনুসন্ধানের আশ্বাস কর্তৃপক্ষের। কক্সবাজারে বাঁকখালী নদীর তীরে উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। পরে যৌথ বাহিনীর সহায়তায় গুঁড়িয়ে দেয়া হয় অবৈধ স্থাপনা। এদিকে গাজীপুরেও উচ্ছেদ অভিযানে হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বাঁকখালী নদীর কস্তুরাঘাট এলাকা। সকাল 10টায় কাফনের কাপড় ও ব্যানার নিয়ে নদী তীরে অবস্থান নেন স্থানীয়রা। উচ্ছেদ অভিযানে সেখানে প্রশাসন, বিআইডব্লিউটিএ ও পুলিশ গেলে তাদের উপর চড়াও হন। এক পর্যায়ে স্থানীয়দের ছোড়া ইট পাটকেলে আহত হন পুলিশ সহ কয়েকজন। পরিস্থিতি সামাল দিয়ে সামনে এগিয়ে গেলে গাড়ি দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়। এই সময় বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের সঙ্গে ফের শুরু হয় কথা কাটাকাটি। পরে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুরু হয় উচ্ছেদ কার্যক্রম। তবে নিয়ম না মেনে উচ্ছেদ কার্যক্রম চলছে বলে অভিযোগ দখলদারদের। আমাদের কোনো নোটিশ দেওয়া হয় নাই, আমাদের কোনোভাবে অফিসিয়ালভাবে কোনো সিডিও ইস্যু করা হয় নাই। আমাদের এভাবে অবৈধভাবে ওনারা বলতেছে যে হাইকোর্টের অর্ডার আছে, ওনারা কোনো হাইকোর্টের অর্ডারও আমাদের দেখাইতে পারে না এই পর্যন্ত। বিআইডব্লিউটিএ বলছে নদীর 50 একর জমি অবৈধ দখলে রেখেছে উন্নয়ন ইন্টারন্যাশনাল। আর প্রশাসন বলছে সম্পূর্ণ জমি উদ্ধারের আগ পর্যন্ত চলবে অভিযান। প্রথমে আসার পরে মানুষ অনেকেই হচ্ছে গিয়ে না বুঝতে পেরে একটা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর রহমতে আমরা হচ্ছে কি এটা নিয়ে কথাবার্তা বলার পরে, বুঝিয়ে বলার পরে তারা বুঝতে পারছেন। ওনাদের ভাষ্যমতেই 50 থেকে 60 একর জমি আমরা এক্সকেভেশন করে নদীর জায়গায় আমরা নদীকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এদিকে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় সড়ক ও জনপথ বিভাগ। ভেঙে ফেলা হয় শতাধিক দোকানপাট। এ সময় কর্মকর্তাদের উপর দখলদাররা হামলা করলে আহত হন 2 সার্ভেয়ার। আমি উচ্ছেদ শুরু করেছি। আজকে সামনে যেটা থাকবে আমি বলেছি আমার চোখে সবাই সমান। মসজিদের দোকান কয়েকটা ছিল সেগুলো আমি ভেঙে দিয়েছি। আমার কাছে সবাই সমান, এখানে তো কারো পক্ষপাতিত্ব করার সুযোগ নাই।
পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। আহসানুল করিম, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা সহ নানা সংকটে উত্তরের চরাঞ্চলের বাসিন্দারা মূল ধারায় যুক্ত করতে বিশেষ পরিকল্পনার বিকল্প নেই মত গবেষকদের। সিরাজগঞ্জ পৌর এলাকার 2 মহল্লায় হঠাৎ দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। এতে গত 1 মাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 300 মানুষ। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার সাপ্লাই পানি পান করেই এই ডায়রিয়া দেখা দিয়েছে। জীবাণুযুক্ত পানি পানের কারণেই ডায়রিয়া ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা চিকিৎসকদের। তবে জনস্বাস্থ্য বিভাগ বলছে পরীক্ষায় পানিতে কোনো জীবাণু পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে সঠিক কারণ অনুসন্ধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পৌরসভা। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্দি ও হোসেনপুর মহল্লায় কয়েক হাজার মানুষের বসবাস। এসব এলাকার অধিকাংশ মানুষ পৌরসভার সাপ্লাইয়ের পানি পান করে থাকেন। পৌরসভার এই 2 এলাকায় হঠাৎ করে আশঙ্কাজনকভাবে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। গত 1 মাসে এই 2 মহল্লা থেকে ডায়রিয়া আক্রান্ত প্রায় 300 রোগী চিকিৎসা নিয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে। স্থানীয়রা জানান, পৌরসভার সাপ্লাই পানির ট্যাঙ্কি পুরাতন। অনেক স্থানে পাইপে লিকেজ থাকায় পানির সঙ্গে নোংরা আবর্জনা মিশে দুর্গন্ধ ছড়ায়। আর এই পানি পান করেই ডায়রিয়া ছড়িয়েছে বলে অভিযোগ তাদের। ট্যাপ চালু করে দিলে মাঝে মাঝে ময়লা আসে, অনেক ময়লা আসে, দুর্গন্ধযুক্ত। তারপরে পোকামাকড় পড়ে পানিটা আয়রন প্রচুর। রোগীরা তো আসতেছে প্রচুর, কিন্তু আমরা আমাদের সাধ্যমতো যতটুকু দেওয়া যায় আমরা তাদের চাহিদা অনুযায়ী সেবা দেওয়ার চেষ্টা করতেছি। সাপ্লাইয়ের পানি খাওয়ার কারণে তাদের ডায়রিয়া হচ্ছিল আর কি। তবে জনস্বাস্থ্য বিভাগ বলছে, অভিযোগ পাওয়ার পর পৌরসভার সাপ্লাই পানি পরীক্ষাগারে পরীক্ষা করে কোনো জীবাণু পাওয়া যায়নি। পানির নমুনা সংগ্রহ করে এটি আমাদের আঞ্চলিক পানি পরীক্ষাগার বগুড়াতে প্রেরণ করা হয়। ব্যাকটেরিয়ার কারণে ডায়রিয়া হয়ে থাকে, সেই ধরনের কোনো কোলিফর্ম ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া যায়নি। আর পৌর কর্তৃপক্ষ বলছে, সাপ্লাই পানি নয়, দুর্বল পয় নিষ্কাশনের কারণে এই রোগ ছড়াতে পারে। দ্রুত কারণ অনুসন্ধানের পাশাপাশি পুরাতন পানির ট্যাঙ্কি ও পাইপ সংস্কার করা হবে। জনস্বার্থ বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে আমরা এই কার্যক্রমগুলো গ্রহণ করব। আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা এটার একেবারে 100% সমাধান করব বলে আশা রাখি। সিরাজগঞ্জ পৌরসভার 15টি ওয়ার্ডে সাপ্লাই পানির গ্রাহক সংখ্যা 4537টি। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। বরগুনা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামীপন্থী 12 আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, 2023 সালে বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বরগুনা জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় 2025 সালের 30 এপ্রিল 158 জনের নাম উল্লেখ করে মামলা করেন SM নাইমুল ইসলাম নামের একজন। এই মামলায় উচ্চ আদালত থেকে 8 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান 12 আইনজীবী। জামিন শেষে আদালতে হাজির হয়ে ফের জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানো 12 আইনজীবীর সবাই বরগুনা জেলা উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। যশোরে 4টি স্বর্ণের বার সহ এক যুবককে আটক করেছে বিজিবি জানায়, সকালে বিজিবির একটি টহল দল খুলনা যশোর মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসের গতিরোধ করে অমিত বিশ্বাসকে আটক করে। পরে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকোনো থাকা 4টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন 466.46 গ্রাম, যার বাজার মূল্য 70,30,18 টাকা। আসামের বিরুদ্ধে মামলা দিয়ে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। নড়াইলে নির্মল পোদ্দার হত্যার 27 বছর পর মামলার 5 আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকে আদেশ দেন। 1998 সালের 24 জুন রাতে সদরের ভাওয়াখালী এলাকায় নির্মল পোদ্দারের বাড়িতে হামলা করে ডাকাত দল অস্ত্রের মুখে লুট করে নগদ অর্থ স্বর্ণালংকার লুটে নেয়। এ সময় নির্মলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা। পরে মামলা হলে 8 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। 11 জনের সাক্ষ্য গ্রহণ শেষে 5 আসামির অপরাধ প্রমাণিত হয়। পাশাপাশি 3 জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। মামলার দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে সেলিম, শাহিদ, মুন্সি, আখতারুজ্জামান ও নজরুল পলাতক রয়েছেন।
চাঁদপুরে অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য তৈরি এবং ভেজাল মেশানোর অভিযোগে এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। দুপুরে শহরের পুরান বাজারে মিম বনফুল পেস্ট্রি নামে একটি প্রতিষ্ঠানের কারখানায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকরভাবে পণ্য তৈরি এবং ভেজাল মেশানোর অভিযোগের সত্যতা পাওয়ায় 40,000 টাকা জরিমানা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। পাশাপাশি এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত না থাকতে সতর্ক করা হয় প্রতিষ্ঠানটির মালিককে। রংপুরে লং মার্চ টু নেস্কো কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের শিক্ষার্থীরা। দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর খামার মোড় নেস্কোর আঞ্চলিক কার্যালয়ের সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়েন। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিগগিরই ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার সহ 7 দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানান আন্দোলনকারীরা। অর্থনৈতিক, সামাজিক ও স্বাস্থ্য সমস্যা সহ নানা সংকটে বিপর্যস্ত উত্তরের অধিকাংশ চরাঞ্চলের বাসিন্দারা। একই সঙ্গে বছর জুড়ে ভাঙন প্লাবনে বাড়ছে অর্থনৈতিক চ্যালেঞ্জও। নেই পর্যাপ্ত শিক্ষার সুযোগ, স্বাস্থ্যসেবা, এমনকি যোগাযোগ ব্যবস্থা। গবেষকদের মতে চরাঞ্চলের বাসিন্দাদের মূলধারায় যুক্ত করতে বিশেষ পরিকল্পনার বিকল্প নেই। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। গোকুণ্ড ঘাট থেকে নৌকায় পাড়ি দিয়ে ঢুস মারার পথে আমাদের যাত্রা। চারপাশে তিস্তা নদী বেষ্টিত এই চরগ্রামে বসবাস প্রায় 1000 পরিবারের। এখানকার মানুষের যোগাযোগ এখনও পুরোপুরি নদীপথ নির্ভর। চরে পা দিতেই কানে আসে অসহায় কান্না। তিস্তার ভাঙনে হারাচ্ছেন বাড়িভিটা, আবাদি জমি। হাসান আলীর পরিবার ঘর সরিয়ে নিচ্ছেন নদীগর্ভে চলে যাওয়া ভিটে মাটি থেকে। স্মৃতি জড়ানো সংসার আজ শুধু শঙ্কার, অনিশ্চয়তার গল্প। জায়গা নাই, এক হাত বেটা এক হাত মুখে গেল, এটি থাকলো, এটি তো নদী আসেই গেছে, কুটিতে যাবো তাকে বলতে পারি না। জি পাশে আসি, 1-2 বছর থাকি, তারপরে মনে হয় আবার ফির ভাঙা শুরু হয়ে যায়। একটা বাড়ি ভাঙলে মনে করেন যে 50, 60, 70 হাজার টাকা এমনি খরচ হইতেছি। ঢুসমারা চরের মতো রংপুর বিভাগে ছোট বড় মিলিয়ে চরের সংখ্যা 6 শতাধিক, যেখানে বসবাস করেন অন্তত 4 লাখ পরিবার। দুর্গম যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন সহ নানা সংকট নিয়ে বসবাস চরাঞ্চলের বাসিন্দাদের। কৃষিকাজী জীবিকা, তাতেও রয়েছে জলবায়ু এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি। এমন আছে নদী শুকিয়ে জায়গা, পানির অভাবে আবাদ হয় না। লোক হয়ে দিয়ে যাওয়ার আগে যাইতে অনেক সময় লাগে, এমন ওই যাইতে যাইতে কেউ অসুস্থ, কেউ এই রাস্তার মধ্যেই মারা যায়। সরকারি একটা প্রতিষ্ঠান ছিল, এই নদী ভাঙনে ওরাও এখান থেকে চলে গেছে। গবেষকদের মতে দেশের সামগ্রিক উন্নয়নের ধারায় চরবাসীকে সম্পৃক্ত করতে হলে প্রয়োজন বিশেষ ও টেকসই পরিকল্পনা। প্রত্যেকটা গ্রামে গ্রামে যদি ছোট্ট পরিসরে একটা ভলেন্টিয়ার অর্গানাইজেশন করে দেয়া যায়, যেখানে বিভিন্ন ধরনের সমস্যা তারা তাদেরকে জানাবে, সেই অর্গানাইজেশনের কাজ থাকবে সরাসরি গভর্নমেন্টের সাথে যোগাযোগ। তবে পল্লী উন্নয়ন একাডেমি বলছে চরের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। চরে কোনো ডিলার ছিল না, আমরা চরে ঔষধ এবং যে বিভিন্ন ইনপুটের ডিলার এবং রিটেলার স্থাপন করার চেষ্টা করেছি, যাতে চরের মানুষ এই সুবিধাগুলো পায়। দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ার পাশাপাশি দারিদ্র্যের হার কমলেও এখনও 24.3% চরবাসী দারিদ্র্যসীমা এবং 12.9% চরবাসী চরম দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। চরাঞ্চলগুলোর বিশাল জনগোষ্ঠীর যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষিসহ নানা সংকট থাকলেও এই মুহূর্তে সবথেকে বড় সংকট নদী ভাঙন ও প্লাবন। প্রতি বছর এই ভাঙনের ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। স্থানীয়রা বলছেন, তিস্তা শাসনে কার্যকরী পদক্ষেপ নেওয়া না গেলে এই সংকট আরও বাড়বে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, লালমনিরহাট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে কথা বলছেন রাজনৈতিক নেতারা। সরাসরি যাচ্ছে সেখানে। তো প্রধান উপদেষ্টা মহোদয়ের জিজ্ঞাসা ছিল যে আমাদের ঘোষিত নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি। তো আমরা আমাদের দলের পক্ষ থেকে কিছু সাজেশন মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছি। অনেকে অবশ্য আলোচ্য সূচির বাইরেও অনেক কথা বলেছেন, কিন্তু আমার শ্রদ্ধেয় সভাপতি মহোদয় এবং আমরা এই আলোচ্য সূচির উপরেই আমরা আলোকপাত করেছি। আমরা বলেছি যে সুনির্দিষ্ট কিছু বিষয় আপনাদের লক্ষ্যবস্তু হিসাবে সেই লক্ষ্যে পৌঁছার জন্য জিনিসগুলো বাস্তবায়ন করতে হবে। যেমন আমাদের দেশের যে প্রশাসনিক ব্যবস্থা,
এই প্রশাসনিক ব্যবস্থা উন্নতি কল্পে তেমন কোনো বাস্তবমুখী পদক্ষেপ আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত গ্রহণ করতে পারে নাই। অবশ্য আপনারা নিশ্চয়ই অনুধাবন করে থাকবেন, দীর্ঘ ১৭ বছর একটা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল এবং তিনি সেই রাজনৈতিক দল তাদের অনুসারীদেরকে বিভিন্ন জায়গায় এই দীর্ঘ ১৫-১৬ বছর বয়সে এমনভাবে বসিয়েছে যে আজকে মনে করেন যে উপজেলা প্রশাসন থেকে জেলা প্রশাসন এবং এর উপরেও তাদের সব রিক্রুটরাই এখন পর্যন্ত আছে এবং তাদের শাসনামলে মূলত 90% লোক তাদের নিজস্ব পরিচয়ের লোক না হলে কেউ কোনো রকম চাকরিতে যেতে পারতো না। তো তারপরে এদের মধ্য থেকেই কাউকে না কাউকে নিয়ে তো দেশের সরকার পরিচালনা করতে হবে, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন। তবে এটা যতটুকু নিরপেক্ষ করার স্বার্থে সরকারের পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, সেগুলোর ব্যাপারে আমরা কিছু সুনির্দিষ্ট সাজেশন রেখেছি। তো সেগুলোর ব্যাপারে আমি কিছু বলতে চাই না। সরাসরি ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কথা বলছিলেন। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।